সবার প্রতি শুভেচ্ছা সালাম প্রসিকিউশন পক্ষ থেকে। আজকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামি পক্ষ যারা শুরু এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী তারিখে সাক্ষীর জেরার জন্য থাকবে। এ পর্যন্ত সর্বসাকুল্যে 287 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়েছে। বিডিআরের এই সমস্ত ঘটনাগুলো, বর্তমান বিজিবির ঘটনাগুলো নিয়ে অনেক বক্তব্য এসেছে, তথ্য এসেছে। আপনারা পুরা দেশব্যাপী বিভিন্ন সময়গুলি কভার করেছেন। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে অ্যাজ এ হোল আমরা মনে করি আজকে যে তথ্যগুলো এসেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং ব্যতিক্রমী তথ্য এসেছে প্রসিকিউশনের পক্ষ থেকে। এবং তৎকালীন এই বিদ্রোহের পিছনে নায়ক কারা, কি প্রক্রিয়ায় এই জাতীয় নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছেন, এর সমস্ত বিস্তারিত বক্তব্য আজকের সাক্ষীর মাধ্যমে এসেছে। আজকের যিনি সাক্ষী তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী, তিনি একজন আহত সাক্ষী। সার্বিক অবস্থায় তিনি যা দেখেছেন এই ভয়াবহ চিত্র, এটা তিনি আজকের জবানবন্দিতে বলে দিয়েছেন। তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন, তার সমস্ত পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে। এই বক্তব্যগুলো দিয়ে এবং কোন কোন আসামিরা নাম সহ অনেকের নাম বলেছেন, কে কিভাবে গুলি করেছেন, কে কিভাবে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছেন, গ্রেনেড ব্যবহার করেছেন, টেরোরাইজ করেছেন, জিম্মি করেছেন, পুরা পিলখানা এলাকাটাকে কিভাবে তারা জিম্মি করে রেখেছেন, এই বর্ণনাগুলি দিয়ে বলেছেন যে এই ঘটনার পিছনে একটা ষড়যন্ত্র হয়েছিল। ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য, পরবর্তীতে মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, ওনার নেতৃত্বে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, দ্বিতীয় ছিলেন নানক, জাহাঙ্গীর কবির নানক এমপি, তৃতীয় ছিলেন মির্জা আজম, অত্যন্ত আলোচিত ব্যক্তি, সংসদ সদস্য, মাহবুব আরা গিনি, নির্বাচিত এমপি, তারপরে জাতীয় পার্টির আরেকজন সংসদ সদস্য গোলাম রেজা, আচ্ছা তিনি তৎকালীন সরকারের জোটভুক্ত একজন নির্বাচিত এমপি। এর বাইরে আমরা যেটা পেলাম যে এর পিছনে, এই ঘটনাগুলির পিছনে আজকের যিনি সাক্ষী তিনি নিজে তার তৎকালীন বস বা সিনিয়র অফিসার, তার লিঙ্কে তিনি কথা বলেছেন। জনাব তারেক আহমদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি নাকি তৎকালীন সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সেই নিরাপত্তা উপদেষ্টার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা ছিলেন প্রধানমন্ত্রীর সারাউন্ডিংয়ে, তাদের বরাত দিয়ে যে সমস্ত তথ্য এসেছে, দেখা যায় যে সমগ্র হত্যাকাণ্ডের পিছনে ছিল সুপরিকল্পিত একটি স্কিম। সেই স্কিমে তাৎক্ষণিক আউটকামটা ছিল বিডিআর সদস্যদের থেকে যদি কোনো মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল নিয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত, বা ইভেন ওই দিনকার থেকে শুরু করে বিদ্রোহীদের একজনকে ডিএডি তৌহিদকে বিডিআর এর ডিজি হিসাবে তারা নিয়োগ দিয়েছিলেন। এইটা একেবারেই অস্থায়ী, এই নিয়ে তাদের বিরোধ হয়। কিন্তু মূল স্কিম হিসাবে যেটা এসেছে, আপনার ফজলে নূর তাপস তিনি সংসদ সদস্য থাকার পাশাপাশি বিডিআর এর ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন অনির্দিষ্টকালের জন্য। এই সিদ্ধান্তটা হয়েছিল। এই সিদ্ধান্ত দিয়ে আমরা কি দেখতেছি, সেনা কর্মকর্তাদেরকে হত্যাকাণ্ডের জন্য যেই পরিকল্পনা, যেই দেশকে ক্ষতিগ্রস্ত করার যে স্কিম, তার আওতায় কি ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল এবং কেন ছিল, যে এই দেশটি নানান প্রতিকূলতার ভিতরে পরিচালিত হয়েছে, অতিক্রম করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাটাকে একদলীয় কুক্ষিগত করা হয়েছিল, একজনই দেশের সর্বেসর্বা হবে। পরবর্তীতে ইভেন ৭৫ পরবর্তীতেও শেখ হাসিনার সময়ে
দেখা গেল যে বিডিআর এর ডিজি হবে তৎকালীন বাংলাদেশ রাইফেল, বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল হবে একজন বেসামরিক ব্যক্তি, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অনির্দিষ্টকালের জন্য। তিনি কে? তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, আপনজন, তার মানে একই বংশের লোকজন। আমরা জানি বাংলাদেশব্যাপী অনেক সংসদ সদস্য ছিল, আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু বিডিআর এর প্রদান করা হবে তাকেই অনির্দিষ্টকালের জন্য। এই স্কিমটা আজকের সাক্ষীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সময়ে যারা অংশগ্রহণ করেছেন, একজন সুবেদার মেজর কি মল্লিক, গোফরান মল্লিক, তার মাধ্যমে, তার বরাত দিয়ে যারা পার্টিসিপেন্ট ছিলেন ওই সমস্ত সময়ে নেতৃত্ব দিয়েছেন, ডিডি তৌহিদ, হাবিব, রহিম, এদের সাথে যারা নেতৃত্বে ছিলেন, এই সুবেদার মেজর গোফরান মল্লিকও একজন ছিলেন। তাদের ভিতরে আবার পরবর্তী সংঘাত আসে, দ্বন্দ্ব আসে। এই বিষয়গুলো এমনই একটা পর্যায়ে যায়, আমরা হারিয়ে ফেললাম 54 জন চৌকস দেশ, 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য সহ 74 জন মানুষকে। আজকের তথ্যের মাধ্যমে পুরা দেশব্যাপী জানবেন। এই সাক্ষী বলে দিয়েছেন যে ঘটনার পরে তিনি একটি লাইভ টেলিকাস্ট করেছিলেন, লাইভ প্রচার করেছিলেন এবিসি রেডিওর মাধ্যমে। সমগ্র বিশ্বব্যাপী সেটা প্রচারিত হয়েছে। সময়ের পরিক্রমায় আবার এটা রিভাইজড হলো আজকে বলা যায়। আমরা যারা জানতাম না বা বিস্মৃত ছিলাম, তাদের কাছে আবার একটা সুযোগ হয়ে গেল। পরিকল্পনাকারী কারা ছিলেন, কি কারণে হয়েছে, এবং এটা নতুন করে সমগ্র বিশ্বব্যাপী আবার জানার সুযোগ হয়েছে। আমরা যারা কৌতূহলী দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার হিসাবে একটা চমৎকার তথ্য চলে আসছে যে এন্টায়ার মেসাকারের জন্য কারা দায়ী ছিল। এই বক্তব্য দিয়েছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। সমগ্র জাতি নিশ্চয়ই উপকৃত হবে। কেন নির্দোষ অফিসারদেরকে হত্যা করা হয়েছে, পরিবারের সদস্যদেরকে নিগৃহীত করা হয়েছে, হয়রানি করা হয়েছে, আমাদের সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং আজকের সাক্ষী আরেকটা বর্ডার পয়েন্টে আরেকটা যুদ্ধের কথাও বলেছেন, সেখানে তাদের বীরত্ব এগুলো তুলে ধরেছেন। সব কিছু মিলে আমি আপনাদেরকে ধন্যবাদ। তারেক আহমেদ সিদ্দিকের কথা বলেছেন, উনি ফোন দিয়েছিলেন, ওনাকে এই সহযোগিতা করেনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছিলেন। ঘটনার দিনই প্রথম দিন 25 তারিখে যে ঘটনা, 25শে ফেব্রুয়ারি, সেই দিনই ডিজির আজকে আনফরচুনেট মহাপরিচালক যিনি পরবর্তীতে নিহত হয়েছেন, মেজর জেনারেল শাকিল আহমদ সাহেব, এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনভারসেশন হয়েছে ওভার টেলিফোন। একই দিনে মেজর জেনারেল তারেক আহমদ সিদ্দিকীর সাথে কথা হয়েছে আজকের সাক্ষীর সাথে এবং অন্যান্যদের সাথে। এগুলি সবই 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারির মধ্যে। ষড়যন্ত্র যেটা হয়েছে, মিটিং হয়েছে, সেটাও 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই এগুলি হয়েছে। এটা আজকে আর নতুন করে কোনো ঘটনা নয়। ওই সময়কার ওই রকম ভালনারেবল টাইমে, সেন্সেশনাল টাইমে পুরো দেশ যখন নাকি ভয়ে আতঙ্কে শঙ্কিত ছিল, ওই রকম একটা সিচুয়েশনের ভিতরেই দে ওয়ার গোয়িং অন। তারা তাদের মতো করে ফুর্তি করে চলে যাচ্ছে, ষড়যন্ত্র করতে সফল হয়ে গেছে। 17 জন সেনা কর্মকর্তা শেষ, মনে হলো বাংলাদেশ সামরিক বাহিনী শেষ, এবং তাদের নিয়োজিত মনোনীত তাদের পরিবারের একজন সদস্যকে ডাইরেক্টর জেনারেল অব বাংলাদেশ বর্ডার গার্ড এখন আর তৎকালীন বিডিআর এর প্রধান নিযুক্ত করা হয়েছিল। সবই ওই সময়কার ঘটনা। সকলকে ধন্যবাদ। সরাসরি ষড়যন্ত্রে জড়িত ছিল, এবং একজন তো অ্যাপয়েন্টেড হলো ডিজি হিসাবে, হি ইজ এ বেনিফিশিয়ারি। মানে ছিল না মানে কি, সে ষড়যন্ত্রে শুধু অংশগ্রহণকারী নয়, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর অ্যারেঞ্জমেন্টে, তার প্রোটেকশনে এই সমস্ত হয়েছে, এবং তিনি নিয়োজিত হয়ে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ আজকের আর তৎকালীন বিডিআর এর প্রধান। তাহলে জড়িত না থাকার কি আর কোনো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে? তখন তিনি মেজর ছিলেন না, যিনি সাক্ষ্য দিয়েছেন তখন তিনি মেজর ছিলেন, এবং তিনি তার অতীত পারফরমেন্সের জন্য, তিনি যখন দিনাজপুর এলাকায় ছিলেন, ওই সময়ে তার দক্ষতা, সততা এবং পারফরমেন্সের জন্য সর্বশ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার প্রাপ্ত ছিলেন। এবং ওই দিন তাদের যে বাৎসরিক যে প্রোগ্রামটা হয় দরবার হলে, সেই দিন তিনি পুরস্কার গ্রহণ করার জন্য এসেছিলেন। এর বাইরে তিনি তৎকালীন সময়ের বিডিআর 2টা জোন, ইস্টার্ন এবং ইস্টার্ন জোনের তিনি গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন। সেই হিসাবে তিনি অত্যন্ত
সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন, যার কাছে তথ্যসমূহ আসার কথা। আর আগেই বলেছি, তিনি প্রত্যক্ষদর্শী, তিনি আহত, তিনি দীর্ঘদিন পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করেছেন এবং তিনি এই কথাগুলো বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন তখনও, আজকেও আবার নতুন করে বললেন। সকলকে ধন্যবাদ। আশা করি আজকেই বিকালে পেয়ে যাবেন। জি, সকলকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আজকে এই পিলখানা হত্যাকাণ্ড মামলায় এ যাবৎকাল যত সাক্ষী হয়েছে, আজকে মেজর জাহিদের বক্তব্যে সম্পূর্ণ একটি নতুন ঘটনা প্রকাশিত হয়েছে। সেটি আপনারা ছিলেন বিজ্ঞ আদালতে। এই সাক্ষীর মধ্য দিয়ে তিনি নিজের থেকেই যে তথ্যটি দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি বলেছেন যে মেজর শাকিল এবং প্রধানমন্ত্রীর সাথে ঘটনার ইমিডিয়েট পরে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে এই সাক্ষীর কথা হয়েছে, মেজর শাকিলের কথা হয়েছে। ডিডিজি বারি সাহেবের সাথে কথা হয়েছে। গার্ড হাউসের যিনি প্রধান ছিলেন মেজর মঈন, যিনি শেখ হাসিনার গার্ড হাউসের প্রধান ব্যক্তি, তার সাথে এই ঘটনার পরপর কথা হয়েছে। কিন্তু আজকে এই সাক্ষীর মধ্য থেকে আমরা পরিষ্কার করে বুঝলাম যে প্রধানমন্ত্রীর সাথে মেজর জেনারেল শাকিল তার সাহায্য চাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো আর্মি প্রবেশ করতে দেয় নাই। এটি একটি বিষয় সাক্ষীর ভিতর থেকে প্রকাশ পেয়েছে। আরও একটি জিনিস এসছে, তিনি সাক্ষীর শেষ পর্যায়ে তিনি বলেছেন যে তাপস এই যে পিলখানার তিনি ওখানে ডিজি হতে চেয়েছিলেন এবং তাপস একটি মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব গিনি সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাসাকারের পরে যখন বিডিআরের কোনো ডিজি থাকবে না, অর্থাৎ মেজর শাকিল যে পোস্টটি হোল্ড করতে সেখানে থাকবে না, সেই পোস্টটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমাদের ফজলুর তাপস তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। আপনি কত ভয়াবহ বক্তব্য, এটা ভাবা যায় যে এই জাতীয় সমস্ত বক্তব্যগুলো তারা পূর্বের তদন্তকারী কর্মকর্তা আড়াল করে কিছু নির্দোষ ব্যক্তিকে আসামি করে প্রকৃত ঘটনাটাকে আড়াল করা হয়েছিল তদন্তকালীন তদন্তে। সেটি আজকে মেজর জাহিদের বক্তব্যে এই বিষয়গুলি পরিষ্কারভাবে বেরিয়ে এসছে এবং তিনি বলেছেন যে ইতিমধ্যে যে জাতীয় তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছে, মেজর জাহিদি সেখানে গিয়েছেন, সেখানে তিনি তার বক্তব্য, আজকে যে বক্তব্য আদালতে এসে দিয়েছেন সেই বক্তব্যটা তিনি ইতিমধ্যে জাতীয় কমিশনে দিয়েছেন। আরও একটি বিষয় হচ্ছে যে মেজর জাহিদির বক্তব্যে যাদেরকে আসামি করা হয়েছিল তিনি আজকে ওই সকল আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই, কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। বরঞ্চ তিনি বলেছেন যে সুবেদার মেজর গুফরান মল্লিক তার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন, তাকে লুঙ্গি পাঞ্জাবি দিয়ে তাকে সাহায্য করেছে, তাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, তাকে থাকার সুযোগ করে দিয়েছে, তাকে সেফ এক্সিট দিয়েছে, তাকে নিরাপদে যাতে তিনি পিলখানা থেকে বেরিয়ে যেতে পারেন সমস্ত ব্যবস্থা এস.এম. গুফরান মল্লিক তাকে সহায়তা করেছে। অথচ সেই গুফরান মল্লিককে এই মামলার মধ্যে আসামি করা হয়েছে, যেখানে সেনা কর্মকর্তাকে তিনি রক্ষা করেছেন, তাকে সেভ করেছেন, তাকে করেছেন উল্টা আসামি। আজকে মেজর জাহিদি তার সাক্ষ্যে মেজর গুফরান মল্লিকের পক্ষে তিনি যে তাকে সহায়তা করেছেন সেই বিষয়টি আদালতের সাক্ষীতে তিনি সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ আমরা যেটা আজকে মেজর জাহিদির যে বক্তব্য, আমার বিজ্ঞ বন্ধু যে কথাটা বলেছেন, সব কিছু মিলিয়ে এখন যে বিষয়টি প্রকাশিত হলো তাতে পূর্বের যে তদন্ত, পূর্বের যে মামলা, পূর্বের যে সাজা, সব কিছু এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে যারা এই বিস্ফোরক মামলায় যারা আসামি আছে, প্রত্যেকটি আসামি আইনগতভাবে জামিনে মুক্তি পাওয়ার হকদার। যারা হত্যা মামলা ইতিমধ্যে তারা সাজাপ্রাপ্ত হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তাদেরকেও মুক্তি দেওয়া প্রয়োজন। জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট না হওয়া পর্যন্ত তাদের আর জেল হাজতে রাখা বেআইনি এবং অন্যায় হবে। এবং আজকে আমরা মাননীয় আদালতের কাছে যে গত তারিখে আমরা যে জামিনের আবেদনগুলো করেছিলাম, আজকে মাননীয় আদালত বললেন যে তিনি এখন তার মূল আদালত যেটা আমাদের জজকোর্ট প্রাঙ্গণে, সেখানে গিয়েই তিনি আমাদের আজকে জামিনের একটি আদেশ দিবেন। তিনি প্রকাশ্য আদালতে বললেন
যে আজকে কিছু আসামিদের জামিন হবে। আমরা প্রত্যাশা করছি যে আমরা যাদের যাদের জামিনের প্রার্থনা করেছিলাম তাদের জামিন আজকে ইনশাল্লাহ আমরা পাবো। আর পরবর্তীকালে আমরা আরেকটি আবেদন আমরা করেছি যে এখানে দেখেন আজকে যে আদালত প্রাঙ্গণ যেটা কেরানীগঞ্জের ভিতরে, এখানে কোনো খাবার, ইভেন এক বোতল পানি কেনারও কোনো সুযোগ নাই। আমরা আদালতের কাছে অনুরোধ জানিয়েছি যে এইটার জন্য আদালত যেন 9:30টায় বসে, যাতে করে অন্তত পক্ষে 1টার মধ্যে যাতে বিচারের কার্যক্রম শেষ হয়। কারণ হলো যে এইটি 2 বেলা চালানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে খাবার নাই, পানি নাই। এরকম একটি নির্জন জায়গায় আমরা অনেক মানুষ এখানে থাকে, শতাধিক পুলিশ থাকে, অনেক প্রায় অর্ধশত আইনজীবী থাকেন, আপনারা সাংবাদিক কর্মীরা আছেন। এখানে কোনো খাবার দাবারের যেহেতু ব্যবস্থা নাই, আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা গ্রহণ করেছেন এবং আগামী তারিখ থেকে 9:30টা থেকে বিচার কার্য শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। প্রশ্ন যেটা সেটা হলো এই যে মিটিং যারা করেছিলেন ফজলিনুর তাপসের নেতৃত্বে, সাহারা খাতুন, মির্জা আজম, মাহবুবারা গিনিস, এই মিটিংটা আসলে কবে হয়েছিল বা কোথায় হয়েছিল এই বিষয়ে কথা উনি বলেছেন কিনা? আর একটা বিষয় উনি কি স্পষ্টই বলেছেন যে ওনারাই জড়িত, কারণ এই ষড়যন্ত্রের সঙ্গে, যেহেতু তিনি একটা এলিগেশন, এটা একটা সিরিয়াস এলিগেশন। ইতিমধ্যে মেজর জাহিদি আজকে যিনি সাক্ষী দিয়েছেন, আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে তিনি এই 5ই আগস্টের পরে তিনি আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবের একটি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি মেজর জেনারেল এম এ হক তার সাথে একটি টক শো করেছেন। প্রত্যেকটি টক শোতে তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন এবং আজকে সাক্ষীতে তিনি পরিষ্কার করেই বলেছেন যে শেখ ফজলিনুর তাপস একটি মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বা মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবারা গিনি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে শেখ ফজলিনুর তাপস অস্থায়ী সময়ে, অন্তর্বর্তীকালীন সময়ে তিনি ডিজি হবেন। এবং এতে করে আজকে পরিষ্কার প্রতীয়মান হয়েছে যে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল। আমাদের এই দেশপ্রেমিক বিডিআরকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত ছিল এবং এটা বহির্বিশ্বের, বিশেষ করে আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের, যেহেতু এর আগে রৌমারি এবং পাদুয়া নানান ঘটনা আছে, সেখানে একটি ষড়যন্ত্র আমরা বরাবর বলে আসছি যে আমাদের দেশপ্রেমিক বিডিআরকে ধ্বংস করার জন্য একটি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রের অংশটাই তারা বাস্তবায়ন করতে চেয়েছে তৎকালীন সরকারের কিছু কতিপয় লোক দিয়ে। এবং এইটি আজকের সাক্ষী মেজর জাহিদের সাক্ষীতে পরিষ্কারভাবে প্রতীয়মান হয়েছে। ধন্যবাদ আপনাদের।